হাই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার কাজে লাগবে এমন একটি মডেল টেস্ট নিয়ে। মডেল টেস্টটা আমি শর্টে দিয়েছিলাম, এটা অনেকে তোমরা অ্যান্সার শিট চেয়েছো, তো আমি সেই মডেল টেস্টটা নিয়ে আজকে আলোচনা করব। আমি উত্তরগুলো তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে বলছে যে 123 গুণিত 110 ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ এই দুইটা গুণ করে আমরা যা পাবো তাই সেখানে বসাবো। 123 গুণিত 10 যদি গুণ করি তাহলে 13,530 হবে। তারপর বলছে দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে গুণফল 19,800 হবে। কোন সংখ্যা দ্বারা গুণ করলে বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা। তাহলে আমরা যদি 200 দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমরা কি পাবো, ফলাফলটা কিন্তু পেয়ে যাব। তাহলে 200 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, ভাগফল আসবে 99। তোমরা ভাগ করে দেখবে 99 আসবে, ঠিক আছে। কটা দেখো বলছে 2 ডজন কলার দাম 480 টাকা হলে একটি কলার দাম কত। এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি। গাণিতিক রূপ বলেছে, অর্থাৎ গাণিতিক বাক্যে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি একটি কলার দাম বের করি তাহলে আমরা আগে কি করতে হবে, আমাকে আগে 2 ডজন সমান কত সেটা আগে বের করতে হবে, ঠিক আছে না। তাহলে 1 ডজন সমান 12টি, 2 ডজন সমান কত 24টি। তার মানে আগে 12কে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তারপর একটি কলার দাম যদি 480 টাকা হয় তাহলে 24টি কলার দাম কত হবে। তাহলে 480 কে 24 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা কি বললাম যে প্রথমে 12কে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 ডজন সমান 12টি। তাহলে 12কে 2 দিয়ে গুণ কোথায় আছে, এখানে আছে। আরবার কি বললাম যে গুণ করার পর যেটা গুণফল পাবো সেটা দিয়ে কি করতে হবে, 480 কে ভাগ করতে হবে। তাহলে যে 480 ভাগ আছে দেখো, তাহলে আমাদের উত্তর হবে ক। কারণ 1 ডজন সমান 12টি, 2 ডজন সমান 24টি, 24 দিয়ে 480 কে ভাগ। আশা করি বুঝেছো। তারপরে দেখো বলছে এত এত এর লসাগু কত, এটা লসাগু বের করতে বলেছে। তাহলে এগুলো আমরা লসাগু করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে। 2 দিয়ে যদি আমরা করি তাহলে কত হবে, 12, 18, 24। তারপর হচ্ছে 36 দুগুণা 72। আবার যদি করি আমরা 2 দিয়ে তাহলে 6, 9 দুগুণা 18, 12 দুগুণা 24, 18 দুগুণা 36। আবারও 2 দিয়ে 3 দুগুণা 6, 9 নেমে যাবে যেহেতু ভাগ যায় না, 6 দুগুণা 12, 9 দুগুণা 18। এবার কত যাবে, 2 দাঁত যায় না যেহেতু সব একটা জোড় সংখ্যা, সবগুলো বিজোড় হয়ে যায়। 3 দিয়ে 3 একে 3, 3 দিকে 9, 3 দুগুণা 6, 3 তিরিকে 9। আবারও 3 দিয়ে যায়, 1 1 2, 3 একে 3। এখন এগুলো সব গুণ করে দেবো। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 3 24 72, আর 72 দুগুণা হয় 144। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে, 144। তারপর বলছে এত সমান কত। এগুলো তোমরা মুখে মুখে করতে পারবা। তোমাদের যদি আমি অঙ্ক করে দেখাই এভাবে যে 1/3 যোগ 2/3 আছে, তাহলে লসাগু হচ্ছে 3, এখানে 1 যোগ 2 বসে যাবে, তাহলে 3 আর 3। তাহলে লব হর একই রকম হলে উত্তর কত হয়, 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার হবে তোমার 1। তারপরে 6টি বইয়ের ওজন এত গ্রাম, বইগুলোর গড় ওজন কত। গড় চাই বললে আমাকে কি করতে হয়, মোট ওজনকে যতগুলো সংখ্যা থাকে ততটা ভাগ করে দিতে হয়, অর্থাৎ এটা যেটাকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। 924কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো আমরা 154, তাহলে উত্তর হবে আমাদের 154। তবে এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে। তো আমরা শতকরায় প্রকাশ করার নিয়ম একটা আমরা জানি, যে দুইটা নিয়ম আমি এর পূর্ব শিখেছিলাম, যে 3/4কে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই তো এটাকে 100 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। গুণ করে কাটাকাটি করব, তাহলে 4 পয়সা 100, 3 পয়সা 75, লাস্টে পার্সেন্টেজ দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার প্রকাশ করার নিয়ম। আর একটা প্রকাশ করার নিয়ম হচ্ছে, এটাকে আমরা কি করি, নিচে 100 করি, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হয়, 25 দিয়ে। এটাকে গুণ করতে হবে 25 দিয়ে। তার নিচে 4 পয়সা 100 আর 3 পয়সা 75, অর্থাৎ এই 100 মানে কি পার্সেন্টেজ নিতে হয় 75%। যেভাবে করো না কেন সেভাবে তোমরা করতে পারবা। তাহলে আমরা এখানে উত্তর কত পেলাম, এখানে উত্তর পেলাম 75%। তারপরে বলছে দেখো নিচের চিত্রগুলোর মধ্যে কোনগুলো সামান্তরিক। তো সামান্তরিক কোণগুলো জানার জন্য আমাদের প্রথমে সংজ্ঞা জানতে হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান তাকে বলে সামান্তরিক, ঠিক আছে। তাহলে আমাদের অরিজিনালি দেখতে পাচ্ছি এটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কোণগুলো সমান, তো এটা হচ্ছে সামান্তরিক। কিন্তু আমরা জানি যে আয়ত, রম্বস এগুলো কিন্তু একটা সামান্তরিক, কারণ সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী এগুলো কিন্তু পড়ছে। দেখো বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, বিপরীত কোণগুলো কি সমান, এটারও বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ তার সংজ্ঞা অনুযায়ী আমাদের এটা 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 পড়ছে, কিন্তু এটার বিপরীত কোণগুলো সমান না, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, 1 3 4।
অর্থাৎ 1, 3, 4 ঘ নাম্বার। ঠিক আছে, তারপর বলছে 2011 ইংরেজি সালের ফেব্রুয়ারি মাস কত দিনে। তাহলে আমরা জানি যেগুলো অধিবর্ষ সাল সেগুলো ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 29 দিনে। বাকিগুলো হয় কত দিন, 28 দিনে। তাহলে 2011 সাল, তো আমরা জানি যে সালগুলো 4 দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে অধিবর্ষ, যেগুলো 4 দ্বারা বিভাজ্য না সেগুলো অধিবর্ষ না। আর যেগুলো শেষে 2টা শূন্য থাকে এক দশক স্থানীয়, সেগুলো 4 সাথে ভাগ করতে হয়। তো এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি তার নিঃশেষে বিভাজ্য হবে না, যেহেতু এই শেষ 2 অঙ্ক 11 আছে, 11 4 দ্বারা বিভাজ্য না, মানে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য না। অর্থাৎ ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, এটা 28 দিনে ছিল। অধিবর্ষ হলে 29 দিনে হতো। 7 ট্যালি চিহ্ন নিচের কোনটি, 7 ট্যালি চিহ্ন। তাহলে আমরা যদি গণি, এখানে দেখো 1, 2, 3, 4, 5টা আছে, আর 1, 2, তার মানে 7টা। এ খ নাম্বার হবে উত্তর। ঠিক আছে, তো এ ছিল টিক চিহ্ন। এবার আমরা শূন্য স্থানে যাই। বলছে 18, 24, 36 এর লসাগু কত। তাহলে আমরা আবার ওভাবে লসাগু বের করে নেব। 18, 24, 36 এর লসাগু কত হবে, আবারও 2 দিয়ে 9, 12, 18, আবারও 2 দিয়ে যাচ্ছে 6, 9, আর 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে, 3 দিকে 9, 3 দুগুণে 6, 3 দিকে 9, আবারও 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 2, 3 একে 3। এখন গুণ করে নেব, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72। তাহলে আমাদের এখানে ফলাফল কত পেলাম, 72। ঠিক আছে, তারপর বলছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে শুধু ড্যাশ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে কি বলছে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে শুধু ড্যাশ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো ভগ্নাংশকে গুণ করি, মনে করো একটা ভগ্নাংশ, যেমন এই যে অঙ্কটা করলাম 3/4 কে যখন একটা পূর্ণ সংখ্যা 100 দ্বারা গুণ করলাম, তখন তার কার সাথে গুণ করতে হয়েছে, পূর্ণ সংখ্যাটাকে লবের সাথে না, আমরা এই লবের সাথে গুণ করি। অর্থাৎ ভগ্নাংশকে যখন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব তখন সেটা কার সাথে গুণ করতে হবে, লবের সাথে। তাহলে আমাদের এখানে হবে উত্তর কি, লবের। ঠিক আছে, তারপর বলছে 25 লিটার 100 লিটারের ড্যাশ পার্সেন্ট। 25 লিটার 100 লিটারের, তাহলে আমি এর অঙ্কগুলোতে অনেক আলোচনা করেছি যে যখনই আমরা বলবে যে এত এর কত পার্সেন্ট, অর্থাৎ 25 লিটার 100 লিটারের কত পার্সেন্ট, 100 লিটার এর কথাটা জানতে থাকবে, সেটা এটাকে ভাগ করব আর 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি 25 কে 100 দিয়ে ভাগ করি, আবার শতকরা যেহেতু বলেছে 100 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, 100 কেটে 25 থাকবে। তার মানে উত্তর আমাদের এখানে কত আসছে, ঘুরে ফিরে 25%ই আসছে। ঠিক আছে না, এবার বলছে এত গুণটা এত সমান কত, জাস্ট গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে গুণ করলে পাবো, তাহলে এটা অর্থাৎ 31,05,588। ঠিক আছে, আমরা যদি এটার সাথে গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো যে 31,05,588। ঠিক আছে, যে 5টি বিষয়ে সাকিবের প্রাপ্ত মোট নম্বর এত হলে সাকিবের প্রাপ্ত গড় নম্বর কত। তাহলে 5টি বিষয়ের নাম্বার এত, তাহলে চেয়েছে কত, গড় নাম্বার। তাহলে আমরা জানি যখন মোট নম্বর থেকে গড়ে আসবো তখন এই মোট বিষয় দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 5 ভাগ 437, তাহলে 5 8 কত 40, 3 নামবে 7 নামবে, 5 7 কত 35, 2 এখানে 10 নিব, শূন্য পাবো একটা, তাহলে কত হবে 4 5 20। তাহলে কত পেলাম, 87.4। অর্থাৎ তার গড় নাম্বার হবে কত, 87.4। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর কি, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর হবে লম্ব হবে। কি বললাম, লম্ব হবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণিত কি হয়, এখানে উচ্চতা ভাগ হচ্ছে 2। তাহলে আমি জাস্ট উত্তরটা লিখলাম, এখানে হবে না, তো তোমরা শূন্যস্থান এখানে উচ্চতা বসিয়ে নিবা, যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা ভাগ 2। ঠিক আছে, 1 শতাব্দী সমান কত বছর, 1 শতাব্দী সমান আমরা জানি কত বছর, 100 বছর। কারণ ধারাবাহিক 100 বছরের সময়কে কি বলে, 1 শতাব্দী বলে। তাহলে 1 শতাব্দী সমান 100 বছর। 1 ডজন কাপের ওজন এত কেজি হলে প্রত্যেকটি ওজন ড্যাশ কেজি। 1 ডজন কাপের ওজন, তাহলে প্রত্যেক অর্থাৎ 1 চেয়েছে, তাহলে আমরা জানি 1 ডজন সমান কত, 12। তাহলে 12টি কাপের ওজন এত কেজি, তাহলে একটি কাপের ওজন কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে যা পাবো তাই বসবে। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদের একটু ভাগ করে দেখাই, যেহেতু দশমিকের ভাগ, তোমাদের দশমিক ভাগটাও শিখা হয়ে যাবে। তাহলে দেখো 12 কে 12 বাদ দিলে হয় 6, তাহলে 2 নামবে, যেহেতু দশমিক পার হয়ে গেছে এখানে একটা দশমিক চলে আসবে। ঠিক আছে, তাহলে 5 12 হয় 60, তাহলে 2 নামবে, এই 4 নামবে। তাহলে দেখো 12 দুগুণা কত 24, তাহলে কত পেলাম 1.52। তাহলে আমাদের উত্তর কত হবে, 1.52। অর্থাৎ 1 ডজন বা 12টি কাপের ওজন যদি
এত কেজি হয়, একটি কাপের ওজন হবে 1.52 কেজি। ঠিক আছে। মিনা 4 মিনিটে এত মিটার হাঁটে, সে আধা ঘন্টায় ড্যাশ মিটার হাঁটতে পারে। মিনা 4 মিনিটে যদি এত মিটার হাঁটে, সে আধা ঘন্টায় মানে কি 30 মিনিট। আধা ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট। তাহলে 4 মিনিটে যদি 200 মিটার হাঁটে, 30 মিনিটে কত হাঁটবে? তাহলে এখানে দেখো 4 মিনিটে যদি সে 200 মিটার হাঁটে, 1 মিনিটে কম হাঁটবে তাই কি ভাগ, আর 30 মিনিটে বেশি হাঁটবে তাই কি গুণ হবে। তাহলে 30 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে কাটাকাটি করলে 4 5 হয় 20, আর এর শূন্য চলে আসবে। এখানে 3 5 হবে 15, আর এই দুটো শূন্য বসে যাবে। অর্থাৎ কত মিটার হাঁটবে? 1500 মিটার সে হাঁটবে। তাহলে এখানে কত হবে? 1500 মিটার। ঠিক আছে, শূন্যস্থানে হবে 1500 মিটার। তাহলে এই ছিল শূন্যস্থান, 10টি শূন্যস্থান। এখন আমরা যাব কি সংক্ষিপ্ত প্রশ্নে। তো দেখো প্রথমে বলছে কি যে একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম 8 টাকা, 24টি পেন্সিলের দাম কত? অর্থাৎ গুণ করতে হবে। তাহলে 24-এর সাথে 8 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে ফলাফল। কারণ একটি পেন্সিলের দাম 8 টাকা, 24টির বেশি হবে, তাই গুণ। তাহলে এটার উত্তর কত হবে? এটার 8 দিয়ে যদি আমরা 24 গুণ করি 192 হবে। যেহেতু এখানে জায়গা কম, আমি এখানে উত্তরটা বসিয়ে দিলাম 192। ঠিক আছে, তোমরা উত্তরটা খাতায় চাইলে উঠে বসিয়ে নিবা। দুইটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা, বিশেষ করে যখন দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে আর একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি চেয়েছে, তাহলে একটি সংখ্যা দিয়ে ভাগ করবা। আর যদি দুইটি সংখ্যার ভাগফল দেওয়া থাকে, একটি সংখ্যা দিয়ে গুণ করবা, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাবা। যেহেতু এটা গুণফল বলেছে, তাহলে এটা দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 25 দিয়ে 225-কে ভাগ করি, তাহলে ভাগফল হবে তোমার 9। অর্থাৎ 225-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, ভাগফল 9 পাবো। ঠিক আছে, ভাগ করলে তোমরা পেয়ে যাবা। যেহেতু ভাগটা সহজ, তাই আমি করে দিলাম না। আশা করি বুঝেছো। বলছে গুণক সমান গুণফল ড্যাশ গুণ্য, খালি ঘরে কোনটি বসবে? তো আমরা জানি যখন গুণফল বের করি, তখন গুণক আর গুণ্য গুণ করি, তাই কি না? আর গুণফল বাদে যদি গুণক অথবা গুণ্য চাই, তাহলে সব সময় মনে রাখবা গুণফলকে ভাগ করতে হয়। যদি গুণ্য চাই তাহলে গুণক দিয়ে ভাগ করব, আর যদি গুণক চাই গুণ্য দিয়ে ভাগ করব। অর্থাৎ গুণফল চাইলে শুধু এটা আর এটা গুণ করব, তাছাড়া বাকি দুইটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে এখানে গুণক সমান গুণফল, এখানে হবে ভাগ কি গুণ্য, এখানে ভাগ বসবে। ঠিক আছে, তো আশা করি বুঝেছো। তারপর বলছে এত এত এর কয়ের মান বের করো যেন বাক্যটি সত্য হয়। তাহলে আমরা এটা হচ্ছে 4 অধ্যায়ের অঙ্ক। তাহলে এটা কিভাবে করি দেখো। তাহলে দেখো এটা সমান আমাদের কি করতে বলেছে? কয়ের মান। তাহলে আমরা এই কটাকে ও পাশে নিয়ে যাব সুবিধার জন্য। কেন? কারণ কটা 72-এর সাথে ভাগ আছে, 72 কিন্তু কয়ের সাথে ভাগে না, কারণ এ ভাজ্য। তাই আমরা এটাকে ও পাশে নিয়ে চলে যাবো। তাহলে কয় পাশে ভাগ আছে, এ পাশে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখন আমরা 6টাকে পাশে নিয়ে আসবো। 6 কি অবস্থায় আছে? গুণ। এর পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সমান সমান ক। তাহলে 6 12 হয় কত? 72। 6 12 72। তাহলে কয়ের মান কত? 12। তাহলে কয়ের মান যদি 12 হয়, তাহলে এখানে কি হবে? বাক্যটি সত্য হবে। তাহলে এখানে কত? 12 হবে। তার মধ্যে 4 ও 7 এর গসাগু কত? তো আমরা জানি যে যখন একটা মৌলিক সংখ্যা হয় আর একটা যৌগিক সংখ্যা হয় এবং তার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তখন গসাগু কত হয়? 1 হয়। তো এখানে দেখো 4 ও 7 এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই, কারণ 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, আর 7 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 4। তাহলে এই 1 ছাড়া কোনো কিছু মিল না, অর্থাৎ তাদের গসাগু কত হবে? 1। এত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে কত? 5 10 হয় 50, 5 10 50। তাহলে 57 থেকে 50 বাদ দিলে কত হয়? 7 থাকে। তাহলে যেটা ভাগশেষ সেটা কি উপরে আসে, আর নিচে হর যা থাকে তাই। অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? এইটা হবে। এর মধ্যে 0.1 গুণিত 0.2 সমান কত? তাহলে 2 এর সাথে আমরা যদি নরমালি গুণ করি, তাহলে কত হবে? 2 1 2। আর এখানে কয় ঘর আগে? দশমিক। 1 ঘর আগে, এখানে 1 ঘর আগে। টোটাল কয় ঘর আগে? 2 ঘর আগে। তো আমরা এখানে 1 ঘর পেয়েছি, আর এক ঘরের জন্য কি করবো? একটা শূন্য নিব, তারপর দশমিক দিয়ে শূন্য। তাহলে 2 ঘর আগে দশমিক হলো। তারপর বলছে 8টি সংখ্যার গড় 25, প্রথম 7টির গড় 20 হলে অষ্টম সংখ্যাটি কত? 8টি সংখ্যার গড় বলেছে 25, আর 7টি সংখ্যার গড় আছে 20। এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা এরকম ধরনের অঙ্ক দেখবা। তোমাদের বই এরকম না অঙ্ক থাকলো, 2012 সালে যে বইগুলো ছিল সে বই এই অঙ্কগুলো এরকম ধরনের ছিল। তো দেখো আমরা কি করি। তো প্রথমে আমরা এখানে 8টি সংখ্যার
মোট বের করে নেব। তারপর 7টি সংখ্যার মোট বের করব। তাহলে 8টি সংখ্যার সমষ্টি থেকে 7টি সংখ্যার সমষ্টি বাদ দিলে আমরা অষ্টম সংখ্যাটি পাবো। তাহলে এখানে যদি আমরা একটি সংখ্যার গড় 25 হয় আর 8টি সংখ্যার মোট, তাহলে কত হবে? 25কে যদি 8 দিয়ে গুণ করি, 8 পঁচিশে হয় তোমার 200, 4 পঁচিশে 100 হলে 8 পঁচিশে 200। আর এখানে হচ্ছে 7টি সংখ্যার গড় হচ্ছে 20। তাহলে 7টি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে 7টি সংখ্যার মোট সংখ্যা কত হবে? তাহলে 7 দুগুণে 14, 140। তাহলে 200 থেকে যদি তাহলে 200 থেকে যদি 140 বাদ দিই, তাহলে কত হবে? 60। অর্থাৎ অষ্টম সংখ্যাটি কত হবে? এখানে এখানে হবে 60। ঠিক আছে। বলছে বার্ষিক 7% মুনাফায় 300 টাকার 1 বছরের মুনাফা কত? এটা সহজ অঙ্ক। যখন এরকম অঙ্ক চাইবে যে বার্ষিক 7% মুনাফা, 8% মুনাফা, এত টাকার 1 বছরের মুনাফা বা 3 বছরের মুনাফা, তখন কি করবা? এখানে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সে পার্সেন্টেজ দিয়ে এটাকে গুণ করবা আর 100 দিয়ে ভাগ করবা। আর যদি 1 বছরের হয় তাহলে যেটা আসবে সেটা, যদি 1 বছরের বেশি হয়, 3, 4, 5 বছর এরকম হয়, তখন সেটাকে 5 দিয়ে গুণ করে দেবা। তাই যদি 1 বছর বলেছে এখানে, সেহেতু আমরা নর্মালি 300কে 7 দিয়ে গুণ করবো আর 100 দিয়ে কি করবো? ভাগ করবো। তাহলে 100 কে 100 আর 3 100 300। তাহলে পরে থাকলো 3 7 21, অর্থাৎ 21 টাকা। তাহলে মুনাফা কত হবে? 21 টাকা। যদি এটা বলতো যে 3 বছরের মুনাফা, তাহলে এটাকে আমরা 3 দিয়ে জাস্ট গুণ করে দিতাম। তারপর বলছে দেখো 10 নম্বরটা, বলছে উপরের কোন আকৃতিটিতে বিপরীত শীর্ষবিন্দু আছে? বিপরীত শীর্ষবিন্দু বলছে। তাহলে এখানে দেখো তো, বিপরীত শীর্ষবিন্দু কার আছে? এটার বিপরীত কি কিছু আছে? এখানে নাই। এটার বিপরীত নাই, এটার বিপরীত নাই, অর্থাৎ এটার বিপরীত আছে কিন্তু। এটার বিপরীত শীর্ষবিন্দু এটা, এটার বিপরীত শীর্ষবিন্দু এটা। তাহলে আমাদের কোনটাতে আছে? আয়তক্ষেত্রটিতে আছে। তাহলে এখানে উত্তর হবে ক, আকৃতিটিতে। তারপর বলছে এখানে বৃত্তের জ্যা কাকে বলে? তো এখানে দেখো বৃত্তের জ্যা কাকে বলে, তাহলে তো এখানে আমার জায়গা ধরবে না যদি আমি সংজ্ঞাটা লিখি। তো আমি এখানে লিখে দিলাম, দেখো যে জ্যা হচ্ছে বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলে। বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। তোমরা এখান থেকে উঠে নিবা, ঠিক আছে। তো পরিধিস্থ মানে কি? যখন আমরা কোনো বৃত্ত আঁকি তখন এই বিন্দুটার মানে পরিধিটার, মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুটি বিন্দু সংযোগ রেখা যখন সংযোগ করে তখন এটাকে কি বলে? এই রেখাটাকে বলে জ্যা। ঠিক আছে। তারপর বলছে এত গ্রাম সমান কত মেট্রিক টন? এত গ্রাম সমান কত মেট্রিক টন? আমরা জানি যে 1000 গ্রামে হয় 1 মেট্রিক টন। কি হয়? 1000 গ্রামে 1 মেট্রিক টন। তাহলে যদি 1000 দিয়ে ভাগ করি পেয়ে যাব কত মেট্রিক টন? তাহলে 1000-এ কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে এখান থেকে 3টা শূন্য যদি বাদ দিই, 1 2 3, তাহলে থাকছে 806, অর্থাৎ 806 মেট্রিক টন। বলছে দুপুর 12টা 45কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। দুপুর 12টা হচ্ছে তোমার অপরাহ্নের সময়, অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত্রি 12টার আগ পর্যন্ত, অর্থাৎ 11টা 59 পর্যন্ত, সেটাকে বলে কি? সেটাকে বলে তোমার অপরাহ্ন। আর 12টা থেকে দুপুর 1টার আগ পর্যন্ত এই সময়টা 24 ঘন্টা সময়সূচি এবং 12 ঘন্টা সময়সূচিতে একই থাকে। তাহলে এটা যদি আমরা দুপুর 12টা 45কে 24 ঘন্টা সময়তে প্রকাশ করি, তাহলে এখানে 12টা 45ই থাকবে। ঠিক আছে। তাহলে 12টা 45। তারপর বলছে যে 20 30 36 45 এর গসাগু কত? তো এটা গসাগু বের করার সহজ উপায় দেখে নাও। আমরা এই সংক্ষিপ্ত প্রক্রিয়াতে আমরা গসাগু করব। তো আমরা যখন গসাগু করি, যে কোনো দুইটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলেই তোমরা কি করি? আমরা এখানে ভাগ করতে পারি। কিন্তু গসাগুর ক্ষেত্রে এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। যদি হয় তাহলে এখানে আমরা নিব, না হলে নিব না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো 20 30 36 45, এখানে এই তিনটা সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, কিন্তু এটাকে 2 দ্বারা বিভাজ্য না। তার মানে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 3টা দেখি, আমরা দেখছি এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য না। তার মানে 3টা হবে না। তো 5 দিয়ে যদি করি, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 5 দ্বারা বিভাজ্য না। তার মানে এটা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন সংখ্যা দ্বারা এটা বিভাজ্য না, তাহলে এটাকে 1 দিয়ে বিভাজ্য করতে হবে। ঠিক আছে। তাহলে 1 দ্বারা যদি বিভাজ্য করি, তাহলে আমাদের গসাগুর ক্ষেত্রে কোনগুলো নিই? লসাগুর ক্ষেত্রে সবগুলো, কিন্তু গসাগুর ক্ষেত্রে এ পাশেরটা নিই। তাহলে এ পাশে শুধু কত পাচ্ছি আমরা? 1। এবং আমরা জানি যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে গসাগু কত হয়? 1 হয়। তাহলে আমাদের এখানে গসাগু কত হবে? 1 হবে। 14 নম্বরে 1। ঠিক আছে। এবার 15 নম্বর বলছে এত এত এর উপাত্তগুলো কিরূপ উপাত্ত? তাহলে দেখো 59 72 70 52 59 এগুলো এলোমেলো আছে না? তাহলে আমরা এলোমেলো উপাত্তকে সবসময় কি উপাত্ত বলি? অবিন্যস্ত উপাত্ত বলি। তাহলে 15 নম্বর উত্তর হবে কত? অবিন্যস্ত।
নাস্ত জায়গা কম, অবিন্যস্ত বানানটা তোমরা লিখে নেবা। বয় রাশি দন্ত নয় জ ফেলা দন্ত সহিত যুক্ত অবিন্যস্ত, ঠিক আছে। জায়গা কমের জন্য আমার এখানে ধরছে না। তারপর হচ্ছে কম্পিউটারের কয়টি মূল অংশ রয়েছে? কম্পিউটারের মূল অংশ হচ্ছে 4টি। কম্পিউটারের মূল অংশ 4টি, ঠিক আছে। তাহলে আজকে এ ছিল তোমার 1 2 3 অর্থাৎ টিক চিহ্ন, শূন্যস্থান এবং সংক্ষিপ্তের উত্তর। এখানে বড় প্রশ্ন দেওয়া আছে, অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। এখানে যে অঙ্কগুলো আছে ইম্পর্টেন্ট অঙ্ক আছে অনেকগুলোই, তো তোমরা দেখবা। এটা আলোচনা করলে অনেক সময় লাগবে, তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ইতিপূর্বে করেছো। তো আজকে এ পর্যন্তই। তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।